সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং সবসময়ের মতন আমি ডক্টর আফরিন সুলতানা আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যারা আছেন তাদের পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাজরিন মাহমুদ, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর তানভীর আহমেদ চৌধুরী, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন ইউরোলজি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এবং দর্শক অলরেডি জেনেছেন কিডনি বিষয়ে, সেটা মেডিকেল রিলেটেড প্রবলেম হোক অথবা সার্জিক্যাল রিলেটেড প্রবলেম হোক, আমাদের সাথে আজকে নেফ্রোলজিস্ট এবং ইউরোলজিস্ট দুজনই আছেন। নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আছে ওদের কাছে, বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও আমাদেরকে জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভেও। ম্যাম, আপনার সাথে প্রথমে একটু ডিসকাশনটা শুরু করতে চাই, যেহেতু কিডনি দুই ধরনের রোগের বিশেষজ্ঞ আজকে আমাদের সাথে আছে। আপনার কাছ থেকে প্রথমে একটু ওভারভিউ জানতে চাই যে কিডনি রোগে আসলে আপনারা কোন পার্টটাকে ডিল করে থাকেন, যেহেতু দুইজন বিশেষজ্ঞ হিসেবে কিডনি রোগীদেরকে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন। সো আপনার পার্সপেক্টিভটা আগে একটু জানতে চাই। ধন্যবাদ আফরিন। আসলে কিডনির মেডিকেল ডিজিজগুলি নিয়ে যারা ডিল করে তাদেরকে নেফ্রোলজিস্ট বলে, আর সার্জিক্যাল ডিজিজগুলো নিয়ে যেগুলো যারা ডিল করে তাদেরকে ইউরোলজিস্ট বলে। এখন মেডিকেল ডিজিজ আসলে ক্রনিক কিডনি ডিজিজ থেকে শুরু করে গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রেনাল স্টোন ডিজিজও যেসব স্টোনগুলো বের হয়ে যায় প্রস্রাবের ইউরেটারের মধ্যে থাকে, বের হওয়ার রাস্তায় থাকে, সেগুলোও আমরা ডিল করি। যখন সার্জারি লাগে, যেমন রেনাল ট্রান্সপ্লান্টেশন, প্রোস্টেট যখন অনেক বেশি এনলার্জ হয়ে যায়, ওষুধে কাজ হয় না, তখন হচ্ছে অপারেশনের জন্য আমরা ইউরোলজিস্টদের কাছে পাঠাই। আর হচ্ছে অনেক সময় পাইলোনেফ্রাইটিস বা রেনাল সেল কার্সিনোমা যেগুলো থাকে, সেইগুলো তো অবশ্যই অপারেশন লাগে, ইউরোলজিস্টরা ওনারা সেই অপারেশনগুলো করে। এবং ট্রান্সপ্লান্টের পরে যে পেশেন্টের পুরো ম্যানেজমেন্টটা, ওষুধপত্র ঠিক করে দেওয়াটা, আসলে ট্রান্সপ্লান্ট পেশেন্টগুলো ইউরোলজিস্ট আর নেফ্রোলজিস্ট কম্বাইন্ড আমরা ট্রিট করি। ওনারা অপারেশন করে এবং ওষুধপত্রগুলো যেগুলো ঠিক করে দেওয়া, সেগুলোতে ওদের নেফ্রোলজিস্টের সাথে কাজ করতে হয় আর কি, দুজন একসাথে কাজ করতে হয়। আর প্রোস্টেট এনলার্জের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা সময় পর্যন্ত প্রোস্টেট তো ওষুধ দিয়েই ট্রিট করা হয়। যখন অনেক বেশি এনলার্জ হয়ে যায় এবং মিডিয়ান লোবটা এনলার্জ হয়, তখন কিন্তু আমরা অবশ্যই ওনাদের কাছে অপারেশনের জন্য আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, রোগগুলোকে সাধারণত যদি আমরা ভাগ করে নিই, কিছু ইনফেকশন জাতীয় রোগের কথা বললেন, কিছু জন্মগত ত্রুটি রোগের কথা বলেছেন, অ্যাকিউট কিডনি ইনজুরি, সাময়িকভাবে কিডনি বিকল হয়ে যাওয়া, বা পার্মানেন্টলি স্থায়ীভাবে কিডনি অকেজো হয়ে যাওয়া, কিডনিতে ইনফেকশন হওয়া, পাইলোনেফ্রাইটিস হওয়া, এসব সবগুলো ট্রিট আসলে নেফ্রোলজিস্টরা করে আর কি। জি, অনেক ধন্যবাদ। সো ডক্টর তানভীর, আপনার কাছে আসলে প্রথমে এই প্রশ্নটা একটু জিজ্ঞেস করতে চাই যে আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলতেন, ম্যাম তো বলেছেন ওনারা কোন ধরনের রোগগুলোকে আসলে ডিল করছেন, আপনারা কোন রোগীদেরকে চিকিৎসা দিয়ে সাহায্য করছেন বা এই ধরনের ট্রিটমেন্টগুলো কনভে করছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ আফরিন, বাংলা ভিশনের সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাডাম যেটা বললেন, আসলে অর্গান একটাই, বাট আমরা দুইজনে চিকিৎসা করছি। ম্যাডাম খুব ভালোভাবে বলেছেন যে নেফ্রোলজিস্টরা আসলে মেডিকেল ট্রিটমেন্ট, যেটা মানে কিডনির ওষুধ দিয়ে যে চিকিৎসাটা, ওটা করে থাকেন ওনারা। আর সোজা কথায় ইউরোলজিস্টদের কাজ হলো অপারেশন করা, কিন্তু আসলে এটা ওভারল্যাপিং হয়। ম্যাডাম যেটা বললেন যে দুটো জায়গাতেই দেখা যাচ্ছে যে, যেমন ধরেন রেনাল স্টোন ডিজিজে কে চিকিৎসা করবেন? এটা কি ইউরোলজিস্ট চিকিৎসা করবেন? এটা কি নেফ্রোলজিস্ট চিকিৎসা করবেন? অপারেশন তো ইউরোলজিস্টরাই করেন, কিন্তু অপারেশনের আগেও এর কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, সেটা যিনি জানবেন বা যিনি এটা দিয়ে উনি করতে পারবেন। সুতরাং কিছু কিছু জায়গায় ওভারল্যাপিং তো হবেই, খুবই স্বাভাবিক, যেহেতু একটাই অর্গান। কিন্তু খুব সহজ ভাষায় বললে, যদি ওষুধ দিয়ে চিকিৎসার ব্যাপারটা থাকে, তাহলে এটা যারা করছেন সেই রোগগুলো, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ইন্টারস্টিশিয়াল রেনাল ডিজিজ বা ক্রনিক রেনাল ডিজিজ, এই চিকিৎসাগুলো অবশ্যই নেফ্রোলজিস্টরা করে থাকেন। উল্টো দিকে যেগুলো অপারেশন লাগছে, যেমন রেনাল স্টোন ডিজিজে অপারেশন লাগছে, কিডনি থেকে টিউমার হলো, সেই টিউমারটা অপারেশন করার দরকার আছে, বা কিডনিটা পুরোটা অপারেশন করার দরকার আছে। তেমনিভাবে ট্রান্সপ্লান্ট সার্জারিটা ইউরোলজিস্টরা করছেন, কিন্তু সার্জারির আগে প্রিপারেশন, সার্জারির পরে ম্যাডাম যেটা বললেন রোগীকে ওষুধপত্র দেওয়া, সব ঠিক করে, এটা নেফ্রোলজিস্টরা করছে। সুতরাং দুজন মিলেই কম্বাইন্ডলি কাজ করা, অনেক ক্ষেত্রে কাজ করা হয়। ডিফারেন্স আছে কিছু, যেগুলো অপারেশনগুলো আমরা করছি, মেডিসিনের ট্রিটমেন্টগুলো ওনারাই করছেন। জি, কিছু কিছু রোগের কথা যেমন আপনি অলরেডি মেনশন করেছেন যে একটা যদি স্টোন বা পাথর হয়ে থাকে যে কোনো জায়গায়, মূত্রনালীর বা কিডনিতে, যে কোনো জায়গায় এটা হতে পারে, রাইট? অথবা একটা প্রোস্টেট এনলার্জমেন্ট, এগুলোর জন্য আপনারা অপারেশন করে থাকেন। তো এগুলো যদি একটু সাধারণ মানুষদের বোঝার জন্য, আসলে কখন ইউরোলজিস্টের কাছে যাবেন আর কখন নেফ্রোলজিস্টের কাছে যাবেন, আপনাদের কাছে কখন আসলে? রাইট, আসলে এইটা সাধারণ মানুষের পক্ষে মানে নির্ধারণ করা ডিফিকাল্ট।
ওনারা যে কোনো একজনের কাছে গেলেই হবে। সাপোজ একটা রুগী আমার কাছে আসলেন, সেই রুগীটার হয়তো ক্রনিক কিডনি ডিজিজ আছে, ওনার হয়তো ডায়ালাইসিস লাগবে বা এই ধরনের চিকিৎসা লাগবে, আমরা তখন এই রুগীগুলোকে নেফ্রোলজিস্টের কাছে রেফার করে দিই। অ্যাট দ্য সেম টাইম একজন রুগীর পক্ষে বোঝা মুশকিল, সাপোজ আপনাকে বলি যে ওনার প্রস্রাবের রাস্তায় রক্ত যাচ্ছে, তো এই যে প্রস্রাবের রাস্তায় রক্ত যাওয়া ডাক্তারের ভাষায় আমরা বলি হেমাচুরিয়া, না অনেক কারণে হতে পারে। এই ধরনের রুগী কিন্তু যে কোনো একজনের কাছে যাবেন, হয় নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট। অনেকগুলো কারণ আছে যেগুলোতে নেফ্রোলজিস্ট ডিল করেন, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম, বিভিন্ন কারণে প্রস্রাবের রক্ত, ইভেন ইউটিআই বা ইনফেকশনের জন্য প্রস্রাবের রক্ত যেতে পারে। আবার স্টোন ডিজিজ হলে হতে পারে, যেমন কিডনিতে পাথর হয়েছে, রক্ত যাচ্ছে, কিডনিতে টিউমার আছে, পেশাবের সাথে রক্ত যেতে পারে, মূত্রথলিতে ক্যান্সার বা টিউমার আছে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। সুতরাং এটা যদি ম্যাডামের কাছেও যান, উনি কিন্তু আমার কাছে রেফার করে দিবেন। তো সাধারণ লোকজনের কাছে যেটা মেসেজ সেটা হলো, যদি কিডনি কোনো সমস্যা মনে হয় যে কোনো একজনের কাছে গেলেই হবে, ওনারা দেখে রেফার করে দিবেন যদি প্রয়োজন হয়। যেহেতু একটা উপসর্গের কথা বলেছেন, বাকি উপসর্গগুলো আপনার কাছ থেকে একটু জানতে চাই শর্ট করে, যে আর কি কি উপসর্গগুলো হলে আমরা চিন্তা করি যে সেটা কিডনির অথবা মূত্রনলীর অথবা মূত্রথলির কোন একটা রোগের উপসর্গ হচ্ছে। খুবই ভালো কোশ্চেন করেছেন। এরকম রোগী প্রচুর আমরা সবসময় হয়, মানে যেটা সবচেয়ে আমি আগে বলি অ্যালার্মিং সাইন, সেটা হলো আমরা সবাই জানি যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া অনেক সময় যায়, এটা আমি বললাম অনেকগুলো কজ আছে। সুতরাং যদি কারো প্রস্রাবের সাথে রক্ত যায়, উনি কোনো রকম দেরি না করে সঙ্গে সঙ্গে একজন নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টকে দেখাবেন। সেম একই হতে পারে যে প্রস্রাবে জ্বালা পড়া হয়, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, অনেকের যেটা হয় যে প্রস্রাব ধরে রাখতে পারেন না বা প্রস্রাব ঝরে যাচ্ছে, আমরা অনেক সময় বলি ইনকন্টিনেন্স, না ব্যথা হতে পারে, আপনার কোমরে ব্যথা বা পিঠের পিছন দিকে ব্যথা, যেটা বেসিক্যালি কিডনি রিজনে ব্যথা হলে হতে পারে, কারো ক্ষুধামন্দা হতে পারে, কারো ওজন কমে যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, বমি লাগছে, রেনাল ফেলিওরের অনেকগুলো সিমটম যেটা ম্যাডামরা ডিল করে থাকেন। এই ধরনের সিমটমগুলো নিয়ে আসলেই কিন্তু আমরা বলি যে একজন নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট কিডনি বিশেষজ্ঞকে দেখাবেন। জি অবশ্যই। ম্যাম আপনি কিছু ওনার সাথে অ্যাড করতে চান কিনা উপসর্গের ব্যাপারে? উপসর্গ একজন পেশেন্ট কীভাবে বুঝবে তার কিডনি খারাপ হয়েছে, স্থায়ীভাবে কিডনি খারাপ বা অস্থায়ীভাবে কিডনি খারাপ। সাধারণত স্থায়ীভাবে কিডনি খারাপ রুগীরা তাদের দীর্ঘদিন ধরে প্রেশার থাকে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে এবং রাত্রেবেলা ঘন ঘন প্রস্রাব করতে উঠে, বারবার রাত্রেবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করতে চায়। প্রোস্টেট এনলার্জের রুগীরাও এটা করে এবং ডায়াবেটিক রুগীরাও সেটা করে। কিন্তু কিডনি ফেলিওর, স্থায়ীভাবে কিডনি অকেজো, প্রস্রাব রাতে বারবার হলে এটা কিন্তু আমরা প্রথম চিন্তা করি যে এটা হয়তো কিডনি ফেলিওর হয়েছে। আর প্রস্রাবের সাথে ফেনা যেতে পারে, যেমন প্রোটিন যদি বেশি যায় গ্লোমেরুলোনেফ্রাইটিসে বা ক্রনিক কিডনি ডিজিজে সাধারণত প্রোটিন যায় প্রস্রাবের সাথে এবং প্রস্রাব তখন ফেনা ফেনা হয়। রুগীরা বলে আমার একটু ঘোলাটে প্রস্রাব হচ্ছে বা প্রস্রাব করার পর ফেনা হচ্ছে, এটা কিন্তু খেয়াল করার বিষয়। এবং একটা ডায়াগনোজ ক্রনিক কিডনি ডিজিজ স্থায়ীভাবে কিডনি রুগীর যদি সে ওষুধ পাচ্ছে, তার যদি প্রস্রাবে ফেনা যায় তাহলেও কিন্তু তাকে সঙ্গে সঙ্গে সে যেই ডাক্তারকে দেখায়, নেফ্রোলজিস্টকে দেখায়, তার সাথে যোগাযোগ করতে হবে। এই যে প্রোটিনটা বেশি যাচ্ছে সে তার কিডনিটা দ্রুত খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য এই প্রোটিন যাওয়াটা বন্ধ করাটাই কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা আর কি, যে আমরা প্রোটিন যাওয়াটা বন্ধ করে দিই। এর বাইরে প্রস্রাবে ইনফেকশন নিয়ে হেমাচুরিয়া যেটা বললো, ব্লাড যাওয়া, ব্লাড কিন্তু রেনাল টিউবারকুলোসিস, কিডনিতে যক্ষা হলেও কিন্তু হেমাচুরিয়া নিয়ে রুগী প্রেজেন্ট করে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। সেই ক্ষেত্রে রুগীদের রাত্রে জ্বর আসবে, লম্বা সময় ধরে রুগী সাধারণত বলে যে 1 থেকে 3 মাস পর্যন্ত আমার গায়ে গায়ে জ্বর থাকে, সন্ধ্যার পর থেকে জ্বর আসে এবং অনেক বেশি দুর্বল লাগে, এরকম বলে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় এবং ইউরিনে যখন আমরা কালচার করি, ইউরিনের টেস্ট করলে দেখা যাচ্ছে কালচার নেগেটিভ আসতেছে, কালচারে কোনো গ্রোথ আসতেছে না, তখন আমরা ওটাকে স্টেরাইল পায়োরিয়া বলি এবং রেনাল টিউবারকুলোসিস এটা ডায়াগনোসিস, যে আমরা চিন্তা করি যে হ্যাঁ হেমাচুরিয়ার এই পেশেন্টটা রেনাল স্টোন ডিজিজও নাই, আদার্স রেনাল সেল টিউমার, কার্সিনোমা, প্রোস্টেটে কোনো সমস্যা এগুলো কিছু নাই, তাহলে তার জ্বরটাই কেন আসছে, হেমাচুরিয়া কেন হচ্ছে, তখন কিন্তু আমরা রেনাল টিউবারকুলোসিস চিন্তা করি। এছাড়া যদি পাইলোনেফ্রাইটিস হয়, কিডনিতে ইনফেকশন হলো, এটা একটা কিডনিতেই সাধারণত হয়, অনেক সময় 2 কিডনিতে হতে পারে, এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক দীর্ঘদিন ধরে পাইলোনেফ্রাইটিস এটা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু রুগী জ্বর সহ প্রেজেন্ট করে, রুগীর জ্বর থাকবে, বমি হবে এবং অনেক বেশি দুর্বল লাগবে, তার হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া,
অল্প অল্প হবে, প্রস্রাব ধরে রাখতে পারবে না এবং কোমরে তার তীব্র ব্যথা হবে। পাইলোনেফ্রাইটিসটা আসলে অনেক র্যাপিড ট্রিটমেন্ট করতে হয়, আদারওয়াইজ কিডনি ফেলিওর হয়ে যাওয়ার চান্স থাকে আর কি। তো পাইলোনেফ্রাইটিস এর বাইরেও পাইলোনেফ্রাইটিস আরেক ধরনের পেশেন্ট হয়, সেটা হচ্ছে সিস্ট, যাদের কিডনিতে সিস্ট আছে এবং যাদের কিডনিতে কোনো কারণে স্টোন হয়েছে, অপারেশন হয়েছে বা স্কার হয়েছে, কিডনির মধ্যে স্কার আছে, সেসব পেশেন্টদেরও কিন্তু পাইলোনেফ্রাইটিস হয়। এবং যাদের রিকারেন্ট ইউটিআই, একটু আগে আলোচনা করছিলাম যে আমরা যে প্রস্রাব ইনফেকশন যে ব্যাপারটা, যাদের বারবার প্রস্রাব ইনফেকশন হয়, বিশেষ করে মহিলাদের এবং 60 ঊর্ধ্ব পুরুষদের, যাদের 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, যাদের প্রোস্টেট এনলার্জ, তাদের তো ঘন ঘন প্রস্রাব ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু কিডনিতেও ইনফেকশন হতে পারে। তো পাইলোনেফ্রাইটিস সাধারণত ওরাল অ্যান্টিবায়োটিকে কাজ করে না, ট্যাবলেটে বা ক্যাপসুলে কাজ করে না, সেই ক্ষেত্রে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক আমরা রুগীকে হাসপাতালে ভর্তি করে ইনজেকশন 21 দিন পর্যন্ত, যেটাতে সেন্সিটিভ থাকে সেটাতে আমরা 21 দিন পর্যন্ত ইনজেকশন দিয়ে থাকি আর কি। জি, সো যেহেতু ইনফেকশন খুবই কমন একটা বিষয়, বারবারই আসছে এটার আলোচনাটা, এবং যেটা সবসময় আমরা জানতে চাই, ইনফেকশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারি, স্পেশালি ইউটিআই যাদের থাকে। সো মেয়েদের ক্ষেত্রে এটা প্রিভেনশনের জন্য মহিলাদেরটা আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আর আপনার কাছে পুরুষদেরটা জানতে চাইবো কীভাবে ইউটিআইটা প্রিভেন্ট করা যায়। প্রথমে ফিমেলদের ইউটিআই প্রিভেনশনের জন্য আসলে কী করা উচিত? ধন্যবাদ। ইউটিআই প্রিভেনশনের ফার্স্ট কথা হচ্ছে কাদের ইউটিআই হচ্ছে। এক হচ্ছে পোস্ট মেনোপোজাল লেডিদের, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ইউটিআই বেশি হয়। এবং যাদের পোস্ট মেনোপোজাল না, মেনোপোজাল লেডি কিন্তু তাদের ইউটেরাইন প্রোল্যাপস আছে, তার জরায়ু কোনো কারণে জরায়ু নিচের দিকে নেমে গেছে, তাদের ইউটিআই বেশি হয়। এবং যারা ফার্টাইল লেডি, মানে 13 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত, তাদের দেখা গেছে যে তাদের হাইজিন যদি ঠিকমতো মেনটেন না হয়, পার্সোনাল হাইজিন যদি ঠিকমতো মেনটেন না হয়, অথবা তারা অনেক সময় আমাদের দেশে পাবলিক টয়লেটের অবস্থা খুব খারাপ, পাবলিক টয়লেটে আমরা চাইলেই যেতে পারি না, এবং মহিলারা অনেক লম্বা সময় ধরে প্রস্রাব চেপে রাখে, এক জায়গায় গেল অনেকক্ষণ ধরে প্রস্রাব 3-4 ঘন্টা প্রস্রাব চেপে রাখলো, এবং ওয়াশরুম ঠিকমতো না থাকার কারণে সে ওয়াশরুমে গেল না, সেটা একটা। আর হচ্ছে যাদের কনস্টিপেশন থাকে, ক্রনিক কনস্টিপেশন, সবসময় পায়খানা কষা হয়, তাদেরও কিন্তু ইউটিআই হবে। এবং পানি যারা কম খায়, যারা মিডল ইস্টে থাকে, আমার এরকম মিডল ইস্টের পেশেন্ট অনেক আছে যারা রিকারেন্ট ইউটিআই, তাদের স্টোন ডিজিজ, তাদের পানি খেলেও সেই পানিটা এত গরম যে পানিটা ওই শরীরে কাজ করে না আর কি। এবং আমি সব পেশেন্টদেরকে বলে দিই যে অ্যাটলিস্ট একজন সুস্থ স্বাভাবিক মানুষ দিনে 3.5 থেকে 4 লিটার অথবা 4.5 লিটার পর্যন্ত পানি অবশ্যই খেতে হবে। এটা দরকার হলে বোতল মেপে খেতে হবে, না খেলে তার বারবার প্রস্রাবে ইনফেকশন হবে। আর প্রিভেন্ট করা আরেকটা ব্যাপার হচ্ছে ক্র্যানবায়োটিক একটা জুস পাওয়া যায়, জুস এক্সট্রাক্ট পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, সেটা রেগুলার খাবে, আর বারবার 2 ঘন্টা পর পর প্রস্রাব করে ব্লাডারটাকে ক্লিয়ার করে আসতে হবে। এবং ওয়াশরুমটা অবশ্যই প্রতিদিন ওয়াশ করতে হবে, যে পার্সোনাল হাইজিন সেটা মেনটেন করতে হবে। কাপড় প্রতিদিন 3 থেকে 4 বার কাপড় চেঞ্জ করতে হবে, এবং একটা কাপড় ওয়াশ না করে পরবে না। এবং সাধারণত সুতার কাপড়টাই আমরা বেশি পরতে বলি, যে সিনথেটিক কাপড় থেকে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে মেনস্ট্রুয়াল হাইজিন তো অবশ্যই মেনটেন করতে হবে। যাদের মেনস্ট্রুয়াল লেডি তাদেরকে অবশ্যই এসব হাইজিন মেনটেন করতে হবে। বাচ্চা হওয়ার আগে পরে আমার অনেক পেশেন্ট থাকে যারা প্রেগনেন্ট অবস্থায় ইউটিআই নিয়ে আসে, তো প্রেগনেন্সিতেও ইউটিআই কিন্তু কোয়াইট কমন, প্রেগনেন্সিতে ইউটিআই আনকমন না। সেই ক্ষেত্রে আমরা যেসব ওষুধগুলো প্রেগনেন্সিতে দেওয়া যায় সেসব ওষুধগুলো দিয়ে আমরা ট্রিট করি, এবং ওনাকে বলে দিই যে আপনার প্রেগনেন্সি শেষ হওয়ার পরে আপনি ভালো করে এসে তখন আবার সব থরো চেক আপ করাই নিয়ে আপনি একটা ফলো আপে থাকবেন। জি অবশ্যই, তার মানে হাইড্রেশন এবং হাইজিন এটার হচ্ছে কি মেইন কনসার্ন, যাতে আমরা রোগটাকে মুক্ত করতে পারি ওষুধের সাথে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা নিয়ে তারপর আমরা বাকি আলোচনায় আসছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আমার নাম মোহাম্মদ শরীফ, আমি চাঁদপুর থেকে বলছি। আমার বয়স 41, আমার ঘন ঘন প্রস্রাব হয়। জি, আপনি কি জানতে চাচ্ছেন? জি, আমার ডায়াবেটিস হালকা, খানার পরে 5.5। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনার যেহেতু ঘন ঘন প্রস্রাব হয় এবং আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস একটা কারণ। অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে, আমরা ডায়াবেটিস কন্ট্রোল বলতে আসলে বুঝি যে HbA1c 4 মাসের অ্যাভারেজ একটা ডায়াবেটিসের পরীক্ষা আছে, HbA1c। এই পরীক্ষাটা আপনি করাবেন প্রতি 4 মাস পর পর, এবং এটা 6% মধ্যে, 6% মধ্যে থাকতে হবে। এর বেশি থাকলে কিন্তু আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল। এটা একটা কারণ ঘন ঘন প্রস্রাব হওয়ার। আরেকটা ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ আপনার বয়স 41 যদিও, তারপর
তারপরে আপনার প্রোস্টেট কিন্তু এনলার্জ হতে পারে, নাও হতে পারে। তা আপনি আলট্রাসোনোগ্রামটা করে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু দেখে নেবেন, এবং প্রস্রাবের যেটা রুটিন টেস্ট এবং কালচার পরীক্ষা সেটা করায় প্রস্রাবে আপনার ইনফেকশন হয়েছে কিনা সেটা একটু টেস্ট করিয়ে নেবেন। যদি এসব সমস্যা থাকে, প্রস্রাবে ইনফেকশন পাওয়া যায় কালচার করলে, অথবা আলট্রাসোনোগ্রাম করলে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ পাওয়া যায়, অথবা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাহলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি কিছু অ্যাড করতে চান কিনা ম্যামের সাথে দর্শকের প্রশ্নের জন্য? না, ঠিক আছে ম্যাম, যেগুলো বলেছে ওইগুলো করলেই সাফিসিয়েন্ট। আসলে কিছু জিনিস তো বিশেষজ্ঞ চেম্বারে আসতেই হবে ওনার এই সমস্যার জন্য, তো ওটা করলেই বেটার হবে। জি, আর আপনাকে যেটা আসলে জানতে চাচ্ছিলাম, ম্যাডাম তো ইনফেকশনের জন্য মহিলাদের আসলে কিভাবে ইনফেকশনটা হচ্ছে বা সেটা প্রিভেনশন করার ওয়েটা কি, যেহেতু ছেলেদের ক্ষেত্রে আসলে ইনফেকশনের বিষয়টা আমরা খুব কমনলি দেখি না এবং এটা নিয়ে আলোচনাটাও খুব কম হয়ে থাকে। ছেলেদের জন্য আসলে ইনফেকশনের ঝুঁকির কারণগুলো কি কি এবং সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা কি? মানে ম্যাডাম ভালোভাবে বলেছেন মহিলাদেরটা, এবং মোস্ট কমন কিন্তু মেয়েদেরই বেশি হয়। কিন্তু পুরুষ মানুষের যখন ইউটিআই হয় তখন দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো এক্সট্রিম অফ এজে, আমরা যদি দেখি একেবারে ছোট বয়সে, তখন কি হয় কনজেনিটাল অ্যানোমালিসগুলো থাকে, মানে জন্মগত ত্রুটি বা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস, গঠনগতভাবে কিডনিতে পুরো মূত্রতন্ত্রে যদি কোনো সমস্যা থাকে, যেমন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ নামে একটা রোগ আছে না, প্রস্রাবের রাস্তায় একটা পর্দার মতো থাকে। এই ধরনের রোগীরা কিন্তু প্রেজেন্টই করবে আপনার কাছে ঘোলা ঘোলা প্রস্রাব নিয়ে, বা ওর জ্বালা পোড়া হচ্ছে, ব্যথা করছে, জ্বর আসছে, এগুলো সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করে। তাহলে যখন ছোট বাচ্চারা আসে আমাদের কাছে, আমাদের মাথায় কিন্তু ছেলে বাচ্চা, তখন মাথায় কিন্তু এটাই থাকে যে ওর কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। তাহলে এটা একটা ইয়ে। বা ধরেন কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস আমি বললাম, যেমন মিডল এজ বা একটু এজেড পেশেন্টদের যেটা হয় ব্লাডার নেক হাইপারট্রফি থাকে, ঠিকমতো প্রস্রাব ক্লিয়ার হয় না তার হতে পারে আপনার যে আমরা বলি পিউজে অবস্ট্রাকশন, না, কিডনিতে এক জায়গায় একটা চাপা থাকে বা কনজেনিটালি একেবারে চিকন, ওখান থেকে প্রস্রাব আসতেই পারে না। তাহলে এই ইউরিনারি ব্লাডে ডাইভার্টিকুলা থাকে। তাহলে এই ধরনের অ্যাবনর্মালিটিসগুলো আছে কিনা, এটা কিন্তু যে কোনো কারণে যদি যে ফ্লোটা আছে ইউরিনের সেই ফ্লোটা ঠিকমতো আসতে পারছে না। বয়স যখন বেড়ে যাচ্ছে পুরুষ মানুষের, তখন কি হচ্ছে স্ট্রিকচার হতে পারে, মূত্র নালীতে এক ধরনের পর্দা পড়ে, যে ইনফেকশনের জন্য মূত্র নালীটা চেপে যেতে পারে। আরেকটা হলো বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, বা আমরা যেটাকে বলি প্রস্টেটটা বড় হয়ে গিয়েছে। যখনই প্রস্টেট বড় হয়ে যাচ্ছে উনি কিন্তু ঠিকমতো প্রস্রাব করতে পারছেন না, কিছু প্রস্রাব কিন্তু জমি থাকছে। এই যে প্রস্রাবটা জমি থাকছে মূত্রথলিতে, এটাও কিন্তু পরবর্তীতে ইনফেকশন করছে। এবং ওনার কোনো স্টোন ডিজিজ আছে কিনা, আপনি জানবেন যে কোনো পাথর, কিডনিতে যদি পাথর হয়, সেটা কিডনি, মূত্রনালী, মূত্রথলি, যেখানেই হোক না কেন, এটা কিন্তু ইনফেকশনের জন্য হতে পারে বা এটা থেকে ইনফেকশন হতে পারে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আমরা মাথায় রাখি যখন একজন পুরুষ মানুষ আমাদের কাছে ইনফেকশন বা রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসে। এবং একটা কথা ম্যাডাম হয়তো ওমেন করেছেন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা কিন্তু অ্যাক্টিভ বোথ মেল অ্যান্ড ফিমেলে, পুরুষ এবং মহিলাতে অনেক বেশি কিন্তু ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে। সুতরাং এই জিনিসগুলোই আমরা মাথায় রাখি। আমি একটা যোগ করে দিই, বাচ্চাদের ক্ষেত্রে আমি অনেক বেশি বাচ্চা পাই যাদের ভ্যাসিকুলারি রিফ্লাক্স ডিজিজ থাকে। এটা একটা জন্মগত ত্রুটি, যে ব্লাডারে যেই ইউরেটারটা এসে ব্লাডারে ঢুকেছে সেই জিনিসটার ওই ওপেনিংটা বন্ধ হয় না। ও যখন প্রস্রাব করতে যায় তখন প্রস্রাব কিছু কিডনি পর্যন্ত উঠে যায়, আবার ওই প্রস্রাবটা নেমে এসে বারবার ইনফেকশন করে। এবং পুরুষদের এই ভ্যাসিকুলারি রিফ্লাক্স ডিজিজটা বেশি হয়। এটা আমরা সাধারণত RGMC একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা করে এই ডিজিজটাকে ডায়াগনোসিস করি। এবং সেই ধরনের পেশেন্টগুলি অনেক বেশি আমাদের কাছে আসে, ছেলে বাচ্চারা যারা ইউটিআই নিয়ে আসে, বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, এবং ওনারা সেটা কারেকশন করে দেয়। যখন দেখা গেছে যে 15 বছর মানে কি কারণে আসলে হচ্ছে সেই কারণটা রিমুভ না করলে ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। আসলে ওটা একসময় বন্ধ ঠিক হয়ে যায়, কিন্তু যাদের ঠিক হয় না 15 বছর বয়সের পর, তাদের ক্ষেত্রে হচ্ছে ইউরোলজিস্টরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যায় আর কি। আর পুরুষদের ক্ষেত্রে আমি আরেকটা বলবো যে পুরুষরা যাদের প্রোস্টেট এনলার্জ আছে, মিডিয়ান লোব এনলার্জ আছে, তো অপারেশন অবশ্যই যেতে হবে। আর যাদের প্রোস্টেট এনলার্জ আছে তারা প্রতিবারে 2বার প্রস্রাব করবে। একবার প্রস্রাব করবে, টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবে, আবার দেখবে একটু প্রস্রাব হচ্ছে, ওটা করে বের হয়ে আসবে। এটা মেল ফিমেল বোথকেই এই জিনিসটা, এই মেজারটা মেনটেন করতে হবে। 2বার যদি প্রস্রাব করে, ডাবল ভয়েডিং বলি, তাহলে সেক্ষেত্রে প্রস্রাব আর জমা থাকে না এবং ইউটিআইটা পরবর্তীতে হওয়ার পসিবিলিটি থাকে না আর কি। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। জি, আমি মেজবা বলছি, বয়স 38, গোপালগঞ্জ থেকে।
জি আমার বাম সাইডের মানে নাভির নিচে সামনে এবং নিচে খুব ব্যথা করে, আর ডান পায়ের তলায় খুবই ব্যথা। জি এটা আপনার কতদিন ধরে অসুবিধা হচ্ছে? রিসেন্ট 15 days। আপনার প্রেশার, ডায়াবেটিস এগুলো কোনো অসুবিধা আছে? জি না, আমার ডায়াবেটিস নেই। আচ্ছা, আপনাকে ডক্টর শুনতে পাচ্ছেন না, আপনি কাইন্ডলি একটু টিভির ভলিউমটা কমিয়ে নেবেন। আমি একটা কোশ্চেন করতে চাই, আপনার কি ঘন ঘন প্রস্রাব হয় বা প্রস্রাবের সাথে কখনো রক্ত, পুজ বা পাথর কখনো গিয়েছে? জি না, আমার প্রস্রাব পাথর যায় না, ঘন ঘন প্রস্রাব হয় না। আমি পানির পরিমাণ বেশি খাই, এর জন্য প্রস্রাবটা আমার মনে হয় ঠিক আছে। জি দর্শক ধন্যবাদ। আমি বলছি আমার এই যে উনি বলছেন ওনার মানে অনেক প্রস্রাব হয়, ম্যাডাম একটু আগে বলেছেন। বেসিক্যালি আমাদের এখানে একটা প্রবণতা আছে, অনেকে কিন্তু অনেক বেশি পানি খান। বেশি সব কিছুই কিন্তু ভালো না, বেশি পানি খাওয়াটাও কিন্তু ভালো না। অনেকের কিন্তু দেখবেন সুপার ভয়েডার থাকে, মানে অনেক বেশি প্রস্রাব করেন এবং ঘন ঘন প্রস্রাব করেন। পানিটা অবশ্যই পরিমিত খেতে হবে। পরিমিতির তো একটা আছে না, একজন রিক্সা পরে যতটুকু পানি খাবেন, আপনি ঘরের মধ্যে বসে কাজ করছি, নিশ্চয়ই সমান হবে না পানি খাওয়াটা। সুতরাং পানিটা পরিমিত খেতে হবে, যার যতটুকু লাগবে অতটুকুই খাবে। আর এই দর্শকের জন্য বলছি, বেসিক্যালি ওনার যে ইয়াটা হচ্ছে, ওনার ব্যথা হচ্ছে বাঁ দিকে এবং নাভির আশেপাশে, আবার পায়ের নিচেও ব্যথা হচ্ছে। তো আমার মনে হয় যে পায়ের নিচে ব্যথাটা উনি কোনো অর্থোপেডিক সার্জন বা কাউকে দেখে নিলে বুঝতে পারবেন। কিন্তু ওনার যে পেটে ব্যথা হচ্ছে, ওটার জন্য ওনার কিন্তু ঘন ঘন প্রস্রাব ছাড়া আর কোনো কিছু নাই। যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা জ্বর থাকা বা ইয়া করা, এটা একটা ভেগ পেন হতে পারে। তো উনি যেটা করবেন যে পানি খাওয়াটা ঠিকমতো খাবেন এবং ওনার যে ডায়াবেটিস বা এগুলো থেকে নিয়ন্ত্রণ করবেন, এবং কনস্টিপেশন আছে কিনা এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ওনার কোষ্ঠকাঠিন্য আছে কিনা। যদি ওরকম থাকে, বা দিকের ব্যথা তো তলপেটে হতে পারে, এই জন্য এইগুলো করার পরে যদি ওনার এই ধরনের ব্যথা হতেই থাকে, তাহলে উনি একজন নেফ্রোলজি বা ইউরোলজিস্টকে দেখাবেন। দেখালেই ওনারা পরীক্ষা করে বুঝতে পারবেন যে আসল কারণটা কি। সাথে আমি একটু অ্যাড করে দিই। জি ম্যাডাম প্লিজ। জি সেটা হচ্ছে সাধারণত যাদের ডায়াবেটিস থাকে সেই পেশেন্টদের যদি পায়ের নিচে ব্যথা করে, আমরা এটাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলি। এবং পেরিফেরাল নিউরোপ্যাথি আসলে দীর্ঘদিন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে এরকম হয়, পায়ে ব্যথা হয়। এবং ইউরিক অ্যাসিড বেশি থাকলেও কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হয় অথবা বুড়া আঙ্গুলে ব্যথা হয়। আপনি একটু ইউরিক অ্যাসিডটা পরীক্ষা করাবেন, যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে সেটার জন্য ট্রিটমেন্ট নিতে হবে। এবং পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য আমরা প্রিগাবা, তারপরে নার্ভের কতগুলো ভিটামিন আছে, ভিটামিন B1, B6, B12 এগুলো আমরা দিয়ে থাকি। আর পেটের যে ব্যথাটা, সাধারণত পেট ব্যথার তো অনেকগুলো কজ আছে। আপনার যেহেতু ডায়াবেটিস আছে, আপনার একটু প্যানক্রিয়াটাইটিসটা এক্সক্লুড করতে হবে। আপনি আলট্রাসনোগ্রাম পুরা পেটের করাবেন এবং সিরাম লাইপেজ একটা পরীক্ষা আছে, অ্যামাইলেজ লাইপেজ একটা পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষা করাবেন। এবং আপনি যে ডক্টরকে দেখান ওনার শরণাপন্ন হবেন, ওনার সাথে দেখা করবেন। আর ইউরিক অ্যাসিড, যেসব খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে সেসব খাবারগুলো আপনি পরিহার করবেন, সেগুলো আমি বলে দিচ্ছি একটু। গরু, খাসি, কলিজা, মগজ, ছোট মাছ, বড় মাছের ডিম, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বাদাম, পনির, আর শিম জাতীয় যেমন শিম, বরবটি, কাঁঠালের বিচি, শিমের বিচি, এগুলো এই সবগুলো খাবার আপনি বন্ধ করে দিবেন, খাবেন না। এগুলো তো আমরা সাধারণত খুবই কম খাই, কিন্তু আপনি এই জিনিসগুলি অবশ্যই পরিহার করবেন। ইউরিক অ্যাসিড বেশি থাকলে তার জন্য ওষুধ খাবেন। জি অনেক ধন্যবাদ, অনেক এলাবোরেটলি আসলে আপনারা বলেছেন। আর দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আসলে আমরা এখানে আলোচনা করেছি যে সম্ভাবনাগুলো আছে সবগুলো নিয়ে। তার মানে এই না যে এটাই আপনার হয়েছে, কী হয়েছে সেটা বুঝতে হলে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে সঠিকভাবে সেটার পরামর্শ নিয়ে তারপর ট্রিটমেন্টটা নিতে হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপর আবার আমরা আলোচনায় ব্যাক করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাজিন মাহমুদ এবং ডক্টর তানভীর আহমেদ চৌধুরী। আপনার সাথে আসলে মেল অথবা পুরুষদের ইউটিআই বা ইউরোট্র্যাক্ট ইনফেকশন এটা নিয়ে আলোচনা করছিলাম। অনেকগুলো কারণের কথা বলেছেন। ট্রিটমেন্টের বিষয়টা বা প্রিভেনশনের জন্য কী করা উচিত সেটা একটু জানতে চাই। প্রিভেনশনের জন্য অলরেডি ম্যাডামও বলেছেন, আমি বলেছি, যেটা হলো পরিমিত পানি খাওয়া। তারপরে ম্যাডাম বলেছেন ক্র্যানবায়োটিক জুস খাওয়া। বেসিক্যালি ক্র্যানবায়োটিক আমাদের এদিকে হয় না। ভিটামিন সি খেতে পারলেও কিন্তু খুব ভালো, মানে খুব অ্যাভেলেবল ভিটামিন সি হলো লেবু পাওয়া যায়, খুব সস্তা এখন। কেউ যদি লেবু খান, এটা খুব ভালো জিনিস প্রিভেন্ট করার জন্য। পার্সোনাল হাইজিন মেনটেন করা, এটা সবার জন্যই ঠিক, মহিলা পুরুষ সবার জন্যই দরকার। এবং
যাদের কিছু সমস্যা, যাদের ম্যাডাম একটু আগে বললেন যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে, ওনারা ওই খাবারগুলো পরিহার করবে। ম্যাডাম সবগুলো বিশাল লম্বা একটা লিস্ট বলে দিয়েছেন, তো ওগুলো মেনটেন করতে পারলেও কিন্তু হবে। এটা হলো প্রিভেনশনের জন্য আমরা এটা বলি। চিকিৎসা লাগবে, যেমন যদি কোনো কারণে ইনফেকশন হয় সেটাতেও আমরা চিকিৎসা করি। চিকিৎসাটা একটা হলো যে কোনো কজ যদি পাওয়া না যায়, যদি এমনিতেই ইনফেকশন থাকে তাহলে আমরা যেটা বলি অ্যান্টিবায়োটিক দিই না, সেন্সিটিভ যে অ্যান্টিবায়োটিক আছে সেটা কোর্স কমপ্লিট করবেন। কিন্তু আপনি জানবেন যে বয়স্ক পুরুষ মানুষ আপনারা দিয়ে থাকেন টেস্ট করে, তারপর কালচার সেন্সিটিভিটি করে তারপরে পরীক্ষা করা হয় প্রস্রাবের, তখন যদি ডকুমেন্টেড ইনফেকশন থাকে আমরা অ্যান্টিবায়োটিক দিই। এছাড়া অপারেশনও করা লাগে, যেমন প্রস্টেট গ্ল্যান্ড বড়, ওনার আসলেই প্রস্টেট গ্ল্যান্ডের জন্য অবস্ট্রাকশন হচ্ছে, মানে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা প্রস্টেটেক্টমি করি না। আগে যেমন হতো যে একেবারে পেট কেটে, আমরা যখন সার্জারি ট্রেনিং করেছি এলাই একটা কাণ্ড হতো, রক্তারক্তি অবস্থা। এখন কিন্তু প্রস্টেট অপারেশন ইজ ভেরি ভেরি ইজি। আপনার ন্যাচারাল ওরিফেসে, মানে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে রুগীর একটা নলের মতো ঢুকানো হয় এবং ওটা দিয়ে খুব এখন অনেকগুলো ফ্যাসিলিটিস চলে এসে, লেজার ইউজ করা হয়, ডায়াথার্মি ইউজ করা হয় এবং খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে অপারেশন করা যায়, এবং যেটা বাইরে থেকে কোনো কাটা ছেড়ে লাগে না। তাহলে প্রস্টেটেক্টমি একটা মানে মিনিমালি ইনভেসিভ টেকনিক আপনারা করছেন, বাইরে থেকে যেখানে কিছু কাটা ছেড়ে লাগছে না। রাইট, এক্স্যাক্টলি। এছাড়াও অনেকগুলো আমরা বললাম যে কনজেনিটাল অ্যানোমালিস আছে না, জন্মগত ত্রুটি, ওগুলো কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি করে ঠিক করা সম্ভব। যেমন পস্টেরিয়র ভালভ নিয়ে একটা বাচ্চা আসলো আমাদের কাছে, একটু আগে ম্যাডাম বলেছেন যে ভিউয়ার না, ভেসিকুলেটরি রিফ্লাক্স, এই রুগীগুলো বা আমরা বলি যে পিউজ অবস্ট্রাকশন, মানে কিডনি থেকে মূত্রনালীর মাঝে যে সংযোগটা নষ্ট হয়ে গিয়েছে বা চেপে গিয়েছে বা জন্মগতভাবেই ঠিকমতো নাই, তাহলে এগুলো অপারেশন করে ঠিক করা সম্ভব। তাহলে আসলে ইউটিআই বা ইউরিনারি ইনফেকশন পুরুষদের যেমন হয়, এটা যেমন মেডিকেল থেরাপি লাগতে পারে, সাইমালটেনিয়াসলি এর কিন্তু অপারেশনও দরকার হতে পারে, এবং প্রত্যেকটা অপারেশনই বাংলাদেশে খুব সুন্দরভাবে হয়, এবং আপনি একজন ইউরোলজিস্টের কাছে গেলে পরে উনি সুন্দরভাবে আপনার এই ব্যাপারে টেক কেয়ার করতে পারে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর নাজিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকগুলো উপসর্গ নিয়ে আমরা আসলে সবসময় ডিসকাস করি, যেটা নিয়ে আমার মনে হয় আপনার সাথে আলোচনা করা হয়নি কখনো, সেটা হচ্ছে ইনকন্টিনেন্স বা প্রস্রাব ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হয়ে যাওয়া। এবং যেহেতু আমিও ফিমেল পেশেন্ট অনেক দেখি, আমি কিন্তু অনেককেই দেখি এই প্রবলেমটাতে সাফার করছে। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, ওনার প্রশ্নটা একটু নিন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি আমার বয়স 45। জি, এখন আমার পেশাব ধরে রাখতে পারি না। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। পেশাব ধরে রাখতে পারি না। জি। আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। আপনি কি অনেক বেশি পরিমাণে পানি খান, যে আপনি প্রস্রাব করে আসলেন সঙ্গে সঙ্গে এসে এক গ্লাস পানি খেয়ে ফেললেন, এরকম হয় কখনো? যে দিনে আপনি 7-8 লিটার 10 লিটার পর্যন্ত পানি খান, এরকম হয়? না, পানি স্বাভাবিক পরিমাণে খান? 2-3 লিটার পানি খাই। আচ্ছা, প্রস্রাবের জ্বালাপোড়া আছে? মাঝে মাঝে হয়। আর আপনার সমস্যা হলো যে একদম পেশাব যখন চলে আসে তখন একদম ধরে রাখতে পারি না, তখন মনে হয় যে এখনই এটা করতেই হবে যেভাবেই হোক। আচ্ছা, ধন্যবাদ। আর এই মাঝখানে আমাকে একটা ওষুধ খাচ্ছি আমি, টোপ্রানিল। আচ্ছা, 25 mg দিয়েছে ডাক্তার। হ্যাঁ, এখন ওনাকে বলেছিলাম তো এটা দিয়েছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে প্রস্রাব ধরে রাখতে না পারার তো অনেকগুলো কারণ থাকে। মেইল পেশেন্টদের, মানে আপনার মতো মেইল যারা পেশেন্ট, ছেলে পেশেন্ট, তারা অনেক সময় দেখা গেছে যে প্রস্রাব করে আসলো সঙ্গে সঙ্গে হচ্ছে আবার পানি খেয়ে ফেললো, এবং প্রস্রাবটা অনেক সময় লম্বা সময় আটকায় রেখে তারপরে প্রস্রাব করতে গেল, যখন প্রস্রাব করতে যাবে তখন কিন্তু তার আর প্রস্রাব ধরে রাখতে পারে না। আরেকটা কারণ, অনেক সময় আপনার যে বয়সে, এই বয়সে নিউরোজেনিক ব্লাডার হয় না, মানে ব্লাডারের নার্ভের ক্ষমতাগুলো কমে যাওয়া, এটাকে আমরা নিউরোজেনিক ব্লাডার বলি। এটা সাধারণত ডায়াবেটিস যাদের থাকে তাদের এই সমস্যাটা হয়, যে ডায়াবেটিস আছে তার সেজন্য তার নিউরোজেনিক ব্লাডার, লম্বা সময় ডায়াবেটিস থাকার জন্য নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করলো। সেক্ষেত্রে কতগুলো চিকিৎসা আছে, ওষুধ ট্যাবলেট দিয়ে কাজ হয়ে যায়, সেসব ওষুধগুলো আমরা দিয়ে দিই। এর বাইরে আপনি হচ্ছে আপনার ইউরিনে ইনফেকশন আছে কিনা, আপনার একটা রুটিন ইউরিন টেস্ট আর ইউরিনের কালচার পরীক্ষা করাবেন, একটা আলট্রাসোনোগ্রাম, পুরা পেটের আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন উইথ পিভিআর অ্যান্ড প্রোস্টেট, মানে প্রস্রাব করার আগে পরে প্রস্রাব কতটুকু থেকে
যায় আপনার প্রস্রাবের থলিতে, ওটা দেখে দিবে আলট্রাসোনোলজিস্টকে। আপনি এভাবে বলে দিবেন যে আমি প্রস্রাবের আগে পরে আলট্রাসোনোগ্রামটা করার কথা, এটা আপনি ডক্টরকে দিয়ে লিখে নিতে পারবেন এই জিনিসটা। আর হচ্ছে একটা প্লেন এক্সরে KUB, আপনার কিডনি ইউরেটার ব্লাডার রিজিয়নের যে একটা এক্সরে, সেই এক্সরেটা আপনি করিয়ে ফেলবেন এবং রুটিন ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট, এই টেস্টগুলো করাবেন। যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে অথবা কিডনিতে স্টোন থাকে, যেরকম ডক্টর তানভীর যেটা বললো যে কিডনিতে স্টোন থাকলেও কিন্তু বা প্রস্রাবের থলিতে স্টোন থাকলেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, এবং ঘন ঘন প্রস্রাব হওয়া মানে হচ্ছে আর্জেন্সি ফিল হচ্ছে যে আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না। এর বাইরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তানভীর যেটা বললো সেটা, পার্সোনাল হাইজিন মেনটেন করা, এগুলো করবেন এবং আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং এসবের জন্য ওষুধ আছে। এবং যারা অনেক বেশি নার্ভাস, অ্যাংজাইটি যারা বেশি করে যে আমি এখন ঢাকা শহরের জামের মধ্যে আমি বাসা থেকে রওনা দিয়েছি, আমি কখন যে অফিসে পৌঁছাবো, এই অ্যাংজাইটি যে জিনিসটা যাদের থাকে তাদেরও এই জিনিস ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব ধরে রাখতে পারে না। তো আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি, আপনাকে আসলে এই বিষয়টা নিয়ে কোয়েশ্চেন করেছিলাম, ইনকন্টিনেন্সের ছেলেদের কারণগুলো বললেন, আর ওনার যেরকম বয়স প্রবাবলি এটা প্রোস্টেট এনলার্জমেন্ট একটা সিম্পল একটা কারণ হতে পারে, বাট সেক্ষেত্রে অবশ্যই ওনাকে চেক আপটা করে নেওয়া উচিত। মহিলাদের ইনকন্টিনেন্সের কারণগুলো কি হতে পারে? মহিলাদের ইনকন্টিনেন্সের মানে একমাত্র সবচেয়ে বেশি কমন কজ যেটা দেখা যায় সেটা হচ্ছে ইউটেরাইন প্রোলাপস, মানে জরায়ু নিচের দিকে নেমে গেছে। এবং আগে তো এটা অনেক বেশি আমরা পেতাম, এখন যেমন মানুষের বাচ্চা অনেক কম, কিন্তু যারা একটু বয়স্ক পেশেন্ট ধরেন 60, 55 বা 70 হয়ে গেছে, তাদের হিস্ট্রি নিলেই দেখা যায় যে তার 5-6 জন বাচ্চা হয়েছে, সব নর্মাল ডেলিভারি হয়েছে, সিজার না, এবং তার বাসায় দাইকে দিয়ে ডেলিভারি করা হয়েছে। এবং সেই বাচ্চা যদি অবস্ট্রাক্টেড লেবার থাকে, মানে বাচ্চা আটকায় যে সেই বাচ্চা যখন হয় এবং বাচ্চা হওয়ার সময় টানা হেঁচড়া যখন হয়, এখনও গ্রাম দেশে অনেক মহিলারাই ডক্টরের কাছে যায় না, যখন কনসিভ করে ডক্টরের কাছে যায় না। এবং হাসপাতালে যদিও অনেক ভালো ফ্যাসিলিটিস আছে, গভর্নমেন্ট সেসব ভালো ফ্যাসিলিটিস ব্যবস্থা করে দিয়েছে, অবস্ট্রাকটিভ লেবার থাকলেও কিন্তু এই প্রোল্যাপস হবে এবং সেই ক্ষেত্রে ইনকন্টিনেন্স হবে। মানে প্রস্রাবের থলিটা সামনে থাকে, তারপরে জরায়ু থাকে, তার পিছনে হচ্ছে রেকটাম, মানে আমাদের পায়খানার রাস্তাটা থাকে আর কি। তো যখনই জরায়ু টানা হেঁচড়া হয় তখন প্রস্রাবের থলি সহ এটা হচ্ছে প্রোল্যাপস হয়ে যায়, ইউটেরাসটা প্রোল্যাপস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রোল্যাপসের চিকিৎসা করাতে হবে, সেই 3rd ডিগ্রি ইউটেরাইন প্রোল্যাপস বা 2nd ডিগ্রি ইউটেরাইন প্রোল্যাপস, সেই ক্ষেত্রে আমরা প্রোল্যাপসের চিকিৎসা দিয়ে দিই, ভ্যাজিনাল হিস্টেক্টমি, অনেক সময় এইজেড পেশেন্টের হিস্টেক্টমি, জরায়ুর অপারেশন করে ফেলে, একটা অ্যাবনরমাল সংযোগ তৈরি হয়ে যেতে পারে, বাচ্চা হওয়ার পরে সংযোগ তৈরি হয়ে ইনকন্টিনেন্স হয়। অনেক সময় প্রস্রাবের রাস্তায় অপারেশন করতে যেও কিন্তু ইনকন্টিনেন্স হয়। এবং সিজার হলেও কিন্তু যদি ফিস্চুলা হয় কোনো কারণে, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম প্রস্রাব ঝরে আর কি, প্রস্রাব ধরে রাখতে পারে না। তো সেটার জন্য সবগুলির জন্য আসলে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। এর বাইরে আমরা একটা বলি যে যাদের ইনকন্টিনেন্স থাকে, প্রোল্যাপস নাই, বাট প্রস্রাব ধরে রাখতে পারছে না, তাদেরকে আমরা ফিমেল পেশেন্ট বলেন আর মেল পেশেন্ট বলেন, সবাইকে আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ একটা আছে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, পায়খানা রাস্তাকে চিপে ভিতর দিকে ঢুকাবে, আবার ছেড়ে দিবে, আবার ভিতর দিকে ঢুকাবে, ছেড়ে দিবে। এই এক্সারসাইজটা, এই ব্যায়ামটা আমরা সকালবেলা 20 বার, আবার রাত্রে 20 বার এরকম করতে বলি, যাতে ওর যে মেল পেশেন্টটা মানে ব্লাডারের যাতে ইয়েটা ক্ষমতাটা তার বাড়ে, সেজন্য আর কি। মানে আমি একটু অ্যাড করি, এখানে যেটা হয় দুটো জিনিস, জাস্ট ইনকন্টিনেন্স। দর্শক আছেন, উনি প্রশ্নটা নিয়ে তারপর আমরা আবার আলোচনাটা কন্টিনিউ করছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম উত্তম সরকার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি ম্যাডামের কাছে একটু প্রশ্ন আমার, যে আমার কিডনি পয়েন্ট আছে 1.18। জি, এটা আমি পরীক্ষা করেছিলাম 25/5/2024-এ। জি, এটি আমি 6 মাস অন্তর অন্তর আমি এই পরীক্ষাগুলো করি। আর আমার পায়ের গোড়ালুতে এবং হাঁটুতে ব্যথা আছে। এইটার জন্য আমি কতটুকু সমপরিমাণ পানি খেলে আমি সুস্থ থাকতে পারবো, যদি দয়া করে আমাকে একটু বলেন। ধন্যবাদ। দর্শক, আমি তো আগেই বলেছি, একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট মানুষের যাদের বয়স 18 বছরের বেশি, তারা সাধারণত 3.5 থেকে 4 লিটার অথবা 4.5 লিটার পর্যন্ত, গরমকালে হয়তো একটু তারতম্য হবে, একটু বেশি, শীতকালে একটু কম, এতটুকু পর্যন্ত সুস্থ স্বাভাবিক মানুষ পানি খেতে পারবে। আর আপনার ক্রিয়েটিনিন 1.18 সেটা ব্যাপার না, আপনার আসলে কিডনি খারাপ হয়েছে কিনা সেটা দেখার জন্য কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অথবা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন, অথবা
24 ঘন্টার ইউরিনের পরীক্ষা করে আপনি বিশেষজ্ঞ চিকিৎসার সাথে কথা বলে আপনার এই যে সিম্পল টেস্টটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এটা সাধারণত 30-এর মধ্যে থাকে, 30-এর উপরে থাকা মানে হচ্ছে আপনার কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে, প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে, সেই ক্ষেত্রে তার মানে আপনার কিডনি ইনভলভ হয়েছে। ক্রিয়েটিনিন তো কিডনি 50% ড্যামেজ হয়ে যাওয়ার পর হচ্ছে ক্রিয়েটিনিন 1.5 হয়। তো ক্রিয়েটিনিন 1.5 হতে হতে কিন্তু আমাদের কিডনি অনেকটুকুই খারাপ হয়ে যায়। সেজন্য আমরা পেশেন্টদেরকে সবাইকে বলে দিই, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তারা 6 মাস পর পর একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অথবা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন, এই দুটো পরীক্ষা সব জায়গায় হয়, বাংলাদেশের সব জায়গায় হয়। আপনারা করিয়ে ফেললে প্রোটিন যদি যায় সেই ক্ষেত্রে প্রোটিনের চিকিৎসা নিয়ে আপনি কিডনি থেকে এই কিডনি ফেলিওর হওয়া থেকে নিজেকে সেভ করতে পারবেন। আর পানির ব্যাপারটা তো আপনাকে বলে দিলামই। জি, অনেক ধন্যবাদ ডক্টর তানভীর। আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, ইনকন্টিনেন্স ভেরি ইম্পর্টেন্ট। একটা কিন্তু আছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। ম্যাডাম যেটা বলছে যে ফিমেলদের যাদের বারবার অনেকগুলো বাচ্চা হচ্ছে বা পেলভিক ফ্লোরে হচ্ছে, এইটাতে কিন্তু স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে কিন্তু হয় এবং এটাই অনেক কমন, একটু এজেড পেশেন্টদের হয়। সেটা আসলে এক্সারসাইজ, ওষুধ এবং এরপরও যদি না হয় তাহলে অপারেশন করতে হয়। হ্যাঁ, আমরা বলি যে টিভিটি একটা অপারেশন আছে, যে একটা স্লিং দিয়ে ইউরেথ্রাটাকে একটু টাইটেনিং করে দেওয়া হয়। আবার অনেকে হয় আর্জিন কন্টিনেন্স হয়। একটু আগে এক ভদ্রলোক বলছিলেন যে যখন প্রস্রাব ধরে এবং ধরে রাখতে পারেন না, বাথরুমে যাওয়া ওই পড়ে যায়। তো পুরুষদের এবং মহিলাদের এই দুইজনের কিন্তু এই ধরনের রোগ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে মোস্ট কমন আপনি যেটা বললেন, আসলেই এনলার্জ প্রোস্টেট, বিইপিতে হয় এটা, যে আর্জিন। তাহলে পুরুষদের যদি এমন হয় তাহলে অবশ্যই উনি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। ওনার অপারেশন লাগবে বা ওষুধ দিয়ে চিকিৎসা করা লাগবে কিনা। মহিলাদের ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই ম্যাডাম বলেছেন যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা। আপনি প্রশ্নটা করেছেন, যার উপসর্গটা দেখে মনে হচ্ছে প্রোস্টেট এনলার্জ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আসলে আপনারা কিভাবে বলে থাকেন? সেই ক্ষেত্রে এই ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে স্পেশালি আমরা কিছু পরীক্ষা করি, ওনার ফ্লোমেট্রি করি না, ইউরোফ্লোমেট্রি, যে ওনার আসলে প্রস্রাবটার ফ্লোটা কেমন এবং ওনার প্রস্টেটের সাইজটা কেমন। ভেরি ইম্পর্টেন্টলি যে প্রস্টেটটা আসলে ওনার মূত্রথলি মুখটা যেটা আমরা বলি ওইটাকে ব্লক করে দিয়েছে কিনা, মিডিয়ান লোবটা এনলার্জ কিনা, এইগুলো দেখে আমরা কিছু চিকিৎসা দিই। তবে এই ধরনের ইয়াং অ্যাডাল্টদের যদি আমরা প্রস্টেটেক্টমি করে দিই তাহলে দেখা যায় যে ওনাকে সেক্সুয়াল কিছু সমস্যা হয় না, রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, আরও কিছু সমস্যা হতে পারে। এই জন্য বেসিক্যালি ওদেরকে আমরা ইনিশিয়ালি কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসার কথা চিন্তা করি। এখন অনেকগুলো ওষুধ এসছে যেগুলোতে খুব ইফেক্টিভলি প্রোস্টেটের সাইজটা কতটুকু হচ্ছে, তার উপসর্গগুলো কি হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে আপনারা সিদ্ধান্ত নেন কি ধরনের চিকিৎসা তার জন্য উপযোগী হবে। এক্স্যাক্টলি, ওষুধ লাগবে নাকি অপারেশন লাগবে, এটা অবশ্যই একজন নিউরোলজিস্ট ঠিক করবেন যে আসলে ওনার অপারেশন লাগবে নাকি ওষুধ দিয়ে চিকিৎসা করা যাবে। জি, অলরেডি আপনি প্রোস্টেটের ট্রিটমেন্টের ব্যাপারে বলেছেন, আপনি মিনিমালি ইনভেসিভ সার্জারিগুলো এখন করা হয়ে থাকে এবং সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা যেহেতু আপনি কিডনি রোগের সার্জারির বিষয় নিয়ে কাজ করছেন, এখানে সার্জারি একটা বড় পার্ট হচ্ছে ট্রান্সপ্লান্টেশন, স্পেশালি যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, যে রোগীগুলো বা যাদের কিডনিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে বা একদমই নষ্ট হয়ে যাচ্ছে, কার্যক্ষমতা আর থাকছে না। তো এই ট্রান্সপ্ল্যান্ট ট্রিটমেন্টটা বাংলাদেশে আসলে এখন কি অবস্থায় আছে এবং এটা প্রসপেক্টটা কিরকম আমাদের দেশে? ধন্যবাদ। আমি অনেক দিন ধরে এই ট্রান্সপ্ল্যান্ট টিমে কাজ করি। এর আগে অনুষ্ঠানে আপনাকে বলেছি যে আমরা প্রফেসর কামরুল ইসলাম স্যারের সাথে অনেক দিন ধরে কাজ করছি রেনাল ট্রান্সপ্ল্যান্ট নিয়ে, প্রায় 17-18 বছর ধরে। আপনি শুনে খুশি হবেন যে আমরা রিসেন্টলি ঢাকা মেডিকেল কলেজেও বেশ কয়েকটা রেনাল ট্রান্সপ্ল্যান্ট খুব সফলভাবে করেছি। শেষ ট্রান্সপ্ল্যান্টটা করেছি আমরা জুন মাসের 5 তারিখ। রেনাল ট্রান্সপ্লান্ট একটা অতি দরকারি অপারেশন বাংলাদেশের পার্সপেক্টিভে, যে কোনো দেশের জন্য। কারণ আপনি জানেন যে ইএসআরডি মানে যাদের কিডনি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট অপশন হলো রেনাল ট্রান্সপ্লান্টেশন। ডায়ালিসিসের কমপ্লিকেশনস আছে অনেক, ডায়ালিসিসের খরচও ইভেনচুয়ালি অনেক বেশি। তাহলে এই রেনাল ট্রান্সপ্লান্টের প্রসপেক্ট বাংলাদেশে অনেক অনেক অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা সার্জারি, কিন্তু যেইভাবে রেনাল ট্রান্সপ্লান্টটা হওয়া উচিত সেইভাবে কিন্তু আমরা বাংলাদেশের রেনাল ট্রান্সপ্লান্ট অপারেশনটা করতে পারছি না। আপনি যদি দেখেন আমাদের যে মানে ইউনিভার্সিটি আছে একটা না, বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি, তারপরে আমাদের একটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে নিকডু বলি আমরা, তারপরে ঢাকা মেডিকেল, ঢাকা শহরে 3টা সরকারি মেডিকেল কলেজ আছে। এই প্রত্যেকটা হসপিটালেই রেগুলার বেসিসে ট্রান্সপ্লান্ট সার্জারি করার মতো ম্যান পাওয়ার আছে। আমি জেনে বুঝিয়ে বলছি, আমি এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করি। তো আমাদের আসলে জাস্ট একটা যে কোনোভাবে একটা সংযোগের একটা অভাব আছে হয়তো। তো এইটা যদি ওভারকাম করা যায় তাহলে আমাদের দেশে কিন্তু রেনাল ট্রান্সপ্লান্ট খুব ভালোভাবে করা সম্ভব। আপনি জেনে খুবই খুশি হবেন যে নর্থ আমেরিকাতে মোর দেন 75% ট্রান্সপ্লান্ট হয় ক্যাডাভার মানে মৃত ব্যক্তি থেকে কিডনি নিয়ে করা হয়, কিন্তু আমাদের এখানে একটাই হয়েছিল ক্যাডাভার ট্রান্সপ্লান্ট, সেটা বিএসএম হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ বা আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে এইখানে কিন্তু
এই যে ক্যাডাভার ট্রান্সপ্লান্ট খুব ভালোভাবে করা সম্ভব। এর জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, ইন্টেনসিভিস্ট সবাই মিলে একটা প্ল্যান করা উচিত। এই প্ল্যানটা যদি এক্সিকিউট করা যায় তাহলে বাংলাদেশে কিন্তু রেনাল ট্রান্সপ্লান্ট অপারেশন করা মানে এখনই শুরু করা দরকার। আপনি জানবেন যে প্রতি বছর 8,000 লোকের এই ইএসআরডি হচ্ছে, মানে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আপনাকে একটা তথ্য দিচ্ছি, পুরো বাংলাদেশে 400 রেনাল ট্রান্সপ্লান্ট হয় পার ইয়ার। মানে এত বড় একটা পপুলেশন কি করছেন ওনারা? এর ম্যাক্সিমাম অংশ প্রায় 80%ই ঠিকমতো চিকিৎসা না পেয়ে ওনারা মারা যাচ্ছেন। তাহলে আমরা যদি এইটা থেকে উত্তরণের কথা চিন্তা করি তাহলে রেনাল ট্রান্সপ্লান্ট অপারেশন এখনই মানে গোল্ডেন টাইম যে রেনাল ট্রান্সপ্লান্ট অপারেশনটা শুরু করা উচিত। এবং এই ট্রান্সপ্লান্ট অপারেশন শুরু করলে আমরা প্রচুর অর্থ যেটা বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে না, আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছে, সেটা থেকেও কিন্তু আমরা দেশকে অনেক বেশি সেভ করতে পারি। সুতরাং রুগীর সেবা বলেন, বৈদেশিক মুদ্রা যেটা চলে যাচ্ছে সেটাকে ঠেকানো বলেন, এই সবগুলোর জন্য রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারি করাটা এখন প্রতিস্থাপনের যে ব্যবস্থা আছে, কিন্তু আমাদের যেহেতু রেসিপিয়েন্টটা ল্যাকিং আছে, মানে যারা কিডনি দান করেন, সেই বিষয়ে আপনাদের যতটুকু মানে আসলে আমাদের যেটা হলো যে এই প্রোগ্রামটা চালু করা উচিত এবং এই প্রোগ্রামের যা যা দরকার সেই প্রত্যেকে, যেমন রেসিপিয়েন্ট আপনি বললেন, রেসিপিয়েন্ট কিন্তু মানে এখন আত্মীয়স্বজনরা দিচ্ছে না, লাইভ যারা দিচ্ছে, এটা বোধ আত্মীয়স্বজন থেকে নেওয়া যায়, আবার ক্যাডাভার যারা মারা যাচ্ছেন আইসিইউতে ব্রেন ডেথ আছেন ওনাদের থেকেও কিন্তু নেওয়া যায়। আমি বললাম যে আমেরিকাতে সচেতনতা তৈরি মানুষের কাছে এক্স্যাক্টলি ইনফরমেশন করা দরকার, প্ল্যানিং করা দরকার, এক্সিকিউশন করা দরকার। আপনার কিন্তু ম্যান পাওয়ার বাংলাদেশে আছে। জি, অনেক ধন্যবাদ। এই বিষয়ে আপনার কিছু বলা থাকলে খুব ছোট করে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি একটু তানভীরের কথা ধরেই বলছি যে ক্যাডাভার রেনাল ট্রান্সপ্লান্টেশন, এটা নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু জনসচেতনতা যেটা, সেটা যেমন লিফলেট বিলি করা বা একটা মসজিদে যারা অ্যানাউন্স করা, হুজুরা যারা আছে তারা ইমাম যারা আছে তারা বলা যে মৃত ব্যক্তি থেকে কিডনি নিলে কোনো সমস্যা কিছু নাই, বা ব্রেন ডেড যে পেশেন্টগুলো আইসিইউতে আছে সেই আইসিইউতে একটা ফ্যাসিলিটি থাকতে হবে, একটা টিম থাকতে হয় যে যাদের ব্রেন ডেথ হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে ব্রেন ডেথ হয়েছে, বা একদম ওরকম সেপ্টিসেমিয়া হয়ে না, কোনো কারণে ব্রেন ডেথ, রিসেন্ট ব্রেন ডেথ হয়েছে, ড্রাউনিংয়ের পেশেন্ট অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, এগুলো বেশি, সেই পেশেন্টগুলোকে যাতে তাদের আত্মীয়স্বজনকে আমরা বুঝাতে পারি যে আপনার প্রয়োজনীয়, আমাদের এই যে বললো যে 8,000 এমসি রেনাল ডিজিজ 400 মাত্র ট্রান্সপ্লান্ট হয়, তাহলে সেটা তো অনেক অনেক কম। তাহলে আমরা ক্যাডাভার পেলে আমাদের জন্য এটা বাড়বে আর অবশ্যই। এবং এটা আসলে রোগীদের চিকিৎসার জন্য, এবং এটা ধর্মীয় দিক থেকে যেটা কোনো বাধা নেই বা এটা নিয়ে রোগীর যে কোনো অসুবিধা হবে না, সেই বিষয়টা আসলে আমাদের মেইন কনসার্ন হয়তো। অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আজকের অধ্যাপক ডক্টর নাজিন মাহমুদ এবং ডক্টর তানভীর আহমেদ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। দেখা হবে আবার আগামী সপ্তাহে।